প্রকাশ্য দিবালোকে, সেটা বাজারে হোক কিংবা মাঠে ঘাটে হোক কিংবা কোনো হিন্দু জনবসতিপূর্ণ এলাকায় হোক, এগুলো কিন্তু এই জবাই কিন্তু হয়েছে। আর সেটা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, চুপ থেকেছে সরকার। আজ সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকারে এসেছেন, তারা কিন্তু আর চুপ থাকছেন না, তারা কার্যত সরকারি নির্দেশিকা জারি করছেন। নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা হাইকোর্টে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কার্যত মামলা লড়ছেন। তিনি বলছেন, আমি এই কলকাতা হাইকোর্টে প্রথমবারের মতো এখন সওয়াল করছি। তো রাজ্যে নাকি পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং সে কারণে মাননীয়া গিয়েছেন কলকাতা হাইকোর্টে। এখন প্রশ্ন একটাই উঠবে যে মাননীয়া কাদের জন্য গিয়েছেন? বিজেপি কর্মীদের জন্য নাকি তাদের তৃণমূল কর্মীদের জন্য? কেন বলছি? কারণ বিজেপি কর্মীদের হতাহতের সংখ্যা তৃণমূলদের তুলনায় কিন্তু বেশি হয়েছে। এবার যেটা প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন মুখপাত্র, যিনি নাকি অতীতে প্রধান মুখপাত্রও ছিলেন, সেই রিজু দত্ত বড় বড় কথা বলেছিলেন ভোটের আগে, এখন কার্যত পাল্টি খাচ্ছেন। তো সেই নেতার বক্তব্য উঠে আসছে যে তৃণমূল নেতারা কার্যত লিস্ট বানিয়ে ফেলেছিলেন। সেই আগামীকাল ধরুন আপনার বাড়িতে প্রোগ্রাম রয়েছে, আপনি একটা লিস্ট বানাচ্ছেন, খিচুড়ি আর লাবড়া, আর তার সঙ্গে একটুখানি পায়েস, একটুখানি চাটনি যদি থাকে, আর একটা মিষ্টি থাকলে তো হয়ে যায় কেল্লাফতে। তো সেই লিস্ট নয়, তারা লিস্ট বানাচ্ছেন কার্যত কাদের ধরে ধরে চারটে বসাবেন এবং কারাগারে ঢোকাবেন, পুলিশ দিয়ে তাদেরকে মারবেন এবং তাদের নেতা কর্মীরা গিয়ে স্বয়ং তাদের মারবে। কাদের? এই বিজেপি কর্মীদের। সেটা বুথ স্তর থেকে শুরু করে জেলা, মণ্ডল এবং রাজ্য স্তরের কিছু নেতাদেরকেও তারা কিন্তু পরিকল্পনা মাফিক টার্গেট করেছিলেন। কিন্তু যখন সেটা ভেস্তে যাচ্ছে, তখন তাদেরই দলের বিশ্বাসঘাতক সেই রিজু দত্ত প্রকাশ্যে সেই সমস্ত কিছুটা এক্সপোজ করে দিচ্ছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন হাইকোর্টে এবং মানুষদেরকে দেখাচ্ছেন যে এনারা আমাদেরকে মেরেছে। কারা মেরেছেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল ছেড়ে বেরিয়ে আসছেন, তখন দাঁড়িয়ে নাকি তার বিরুদ্ধে চোর চোর স্লোগান উঠেছে। সেই স্লোগান আর কেউ দেননি, সেই যে কোর্ট চত্বরে থাকা আইনজীবীরা তারা দিয়েছেন, সাধারণ মানুষ দেননি। এবার অনেকেই বলে থাকছেন এনারাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে ওকালতি করতেন অতীতে, এখন কার্যত পাল্টি খেয়েছেন এনাদের মধ্যে অনেকেই। This gentleman has beaten. This lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Mamata Banerjee. যারা চোর চোর বলছে, তো চোর চোর বলার স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় একটুখানি গোসা করেন, রেগে যান এবং যতটাই সময় এগোয় তিনি কিন্তু বলতে শুরু করেন আঙুল দেখিয়ে যে এরা আমায় মারছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা পুরনো ট্যাকটিক্স। যখন কথায় তিনি পাচ্ছেন না, তখন দাঁড়িয়ে তিনি একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেন এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি। তিনি বললেন যে এরা আমায় মারছে, এরা আমায় মেরেছে। কার্যত কোট আনকোট তার বক্তব্যটা আপনাদের শোনাচ্ছি। উনি বলছেন ওরা আমাকে মেরেছে। এই যে চোর স্লোগান, সেই চোর স্লোগান দেওয়াটাকে উনি মেরেছে বলছেন। অতীতে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হতো, তখন দাঁড়িয়ে বলতেন উনি যে ওরা আমায় গালমন্দ করছে, গালি দিচ্ছে। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন রকমের অনুধাবন আর তার দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে উনি মারাকে সেই স্লোগান দেওয়ার সঙ্গে তুলনা হচ্ছে, আবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কার্যত সেই গালি দেওয়ার সঙ্গে তিনি তুলনা করছেন। সেই মৃত্যুকুম্ভ তিনি বলেছিলেন মহাকুম্ভ, আপনারা জানেন। তো মৃত্যুকুম্ভ, এই যে করা স্টেটমেন্টগুলো, এইগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একটা নির্দিষ্ট সম্প্রদায়কে প্লিজ অর্থাৎ খুশি করার জন্য, তাদের হয়ে ব্যাটিং করার জন্য তিনি বলে থাকেন। সেই ভোটগুলো যেন তার হাতছাড়া না হয়। যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতো এবং শুভেন্দু অধিকারীর সেই বিজেপি দল কার্যত গিয়ে যখন কোর্টে মামলা করতেন, তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে বলতেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই মমতা দেবী বোধহয় সেই অতীতের কথাগুলো ভুলে গেছেন, যখন শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান শুনতে হতো বাড়ি থেকে বেরোনোর পরেই, কয়েক মাইল যাওয়ার পরেই তৃণমূল নেতাকর্মীরা কার্যত মাইক নিয়ে চোর চোর স্লোগান দিতেন। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল কুণাল ঘোষ সদ্য জেল থেকে বেরিয়েছেন এবং মুখপাত্রগিরি করছেন, সম্পাদক হয়েছেন, আবার
আবার কিছুদিন বাদে। তো সেই কুণাল ঘোষ কার্যত মাইক লাগিয়ে একটি তার পাশে থাকা ছেলেকে বলছেন আরও জোরে চোর স্লোগান দিতে। তো সেই চোর স্লোগান দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। এখন সেই লেগাসি যদি বিজেপি বহন করে তবে বিজেপি খারাপ দল হয়ে গেল। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি নিয়েও বারংবার প্রশ্ন উঠেছে, ইনি কত রকমের ডিগ্রি নিয়েছেন। একদিকে ডাক্তারি, একদিকে ইঞ্জিনিয়ারিং, একদিকে কবি, একদিকে গান করে থাকছেন উনি মানে সমস্ত রকমের আর্কিটেকচার থেকে শুরু করে যত রকমের বিদ্যা রয়েছে সব কিছুতে বিদ্বান হচ্ছে আমাদের মাননীয়া। এবং ওনাকে সে কারণেই কার্যত বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটা প্রশ্ন করে বসেন যে পশ্চিমবঙ্গে যে বার কাউন্সিল রয়েছে কবে মমতার নাম অন্তর্ভুক্ত করলো এই পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। কার্যত আপনি সওয়াল করছেন, এই যে সওয়াল করা এইটা নিয়ে কার্যত প্রশ্ন উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সত্তা নিয়ে কার্যত বার কাউন্সিল অফ ইন্ডিয়া কিন্তু প্রশ্ন তুলছে। আর আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে পুরনো ফাইলগুলো কিন্তু এখন খোলা হচ্ছে। কার্যত আরজি করের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আইপিএস অফিসার কিছু ছিলেন যাদের বডি ল্যাঙ্গুয়েজ মানুষেরও পছন্দ হয়নি, যারা যখন সাংবাদিক বৈঠকগুলো করছেন কার্যত ক্যাজুয়াল ঘটনা হিসেবে সেটাকে বিবেচিত করছেন, এমনই যেন তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো ছিল। অনেকেই বলেছিলেন সেই সময় এই চটি চাটা দলদাস যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে বিজেপি সরকার যদি আসেন তবে কিন্তু পদক্ষেপ নেবে। এখন দেখা যাচ্ছে সত্যি সেই তিনজন অফিসার আইপিএস অফিসার, তাদের মধ্যে একজন বিনীত গোয়েল, যার সঙ্গে বারংবার শুভেন্দু অধিকারের কিন্তু সেই মতবিরোধ লক্ষ্য করা গিয়েছিল, আজ তাদেরকে কার্যত সাসপেন্ড করা হলো। প্রশাসনিক ক্ষেত্রে তো বদল লক্ষ্য করা যাচ্ছেই, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এই যে কাকলি ঘোষ দস্তিদার বলে একটি ব্যক্তি রয়েছে যিনি নাকি তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ এতদিন ধরে আসীন করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। এবার তিনি কিছুটা গোসা করেছেন, তার বক্তব্য 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম। কালীঘাটে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে এমনটাই কিন্তু উঠে এসেছে যে কাকলি ঘোষ দস্তিদার তাকে কার্যত মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবার তিনি গোসা করলেন, কিন্তু এই কাকলি দেবী বোধহয় সেই কাকলি দেবী যাদের দল থেকে অতীতে বলা হয়েছিল, এই মহাশয়াই হয়তো বলেছিলেন যে আপনি আমায় চেনেন না, আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। এইভাবে অগ্নিমিত্রা দেবীকে বলা হয়েছিল, অগ্নিমিত্রা দেবীর পরিচয় জানতে চাওয়া হয়েছিল, আপনি কে। ওনাদের দলের তরফ থেকে এবিপি আনন্দের একটি শোতে কিন্তু এমন প্রশ্ন করা হয়েছে। আজ সেই অগ্নিমিত্রা দেবী কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন এবং এই যে যারা রয়েছেন তাদের দলের হনু হনু নেতারা তারা কিন্তু এখন কার্যত সাইড লাইনে কর্নারের দিকে যাচ্ছেন। শুধু তাদের দলের অভ্যন্তরে পরিবর্তন হচ্ছে না, আপনাদের জানিয়ে রাখি এতদিন ধরে সেই বালুবাবু যিনি জেলে গিয়ে এতদিন ভাত খাবার পরেও জেল থেকে বেরোনোর পর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এক বাক্যে টিকিট দিয়ে দিলেন এবং সেই বালুর কন্যা যিনি রয়েছেন তার মেয়ে কার্যত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এতদিন ধরে। আদেও সেই দায়িত্ব কতটা দায়িত্বপূর্ণভাবে পালন করা হচ্ছিল তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তো উঠেছেই। এবং এই শিক্ষা পর্ষদের বালুর মেয়ে বালুবাবুর মেয়ে কতটা তার যোগ্যতা রয়েছে এই শিক্ষা পর্ষদে থাকার, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। অতীতে কারোর যোগ্যতা দেখে পদ দেওয়া হয়েছিল নাকি তার রাজনৈতিক পরিচিতি দেখে তাকে পদ দেওয়া হয়েছিল। আর এবার থেকে পশু জবাই করতে গেলে কিন্তু ফিটনেস সার্টিফিকেট লাগবে, অর্থাৎ সেটা গরু হোক, বাছুর হোক, ষাঁড় হোক, বলদ হোক, মহিষ হোক, মানে যাই হোক না কেন গবাদি পশু, তাদের জবাই যখন করা হবে উপযুক্ত প্রমাণপত্র ছাড়া কিন্তু সেটা করা যাবে না। আর সেই যে প্রমাণপত্র সেটা কোত্থেকে পাবেন প্রশ্ন থাকতে পারে আপনাদের। এই প্রমাণপত্র কার্যত চেয়ারম্যান, মানে মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান থাকে তার কাছ থেকে অনুমোদন পেতে পারেন, বা পঞ্চায়েতে যিনি সভাপতি থাকেন তার কাছ থেকে পেতে পারেন, বা একজন সরকারি গবাদি পশুদের যে ডাক্তার মানে পশু চিকিৎসক তার কাছ থেকে সার্টিফিকেট পেলে তবেই কিন্তু জবাই সম্ভব। আর 14 বছরের বেশি যদি হয়ে থাকে কোনো গবাদি পশু তবেই সেই পশুকে জবাই যোগ্য ধরে নেওয়া হবে,
নতুবা সেটাকে বেআইনি ধরা হবে। এই যে প্রজনন বা শ্রমসাধ্য কাজ যখন কোনো গবাদি পশু আর করতে পারছে না, এমন পরিস্থিতি তৈরি হবে, তখন সেই পশুকে জবাই করা যাবে, এমনটাই কিন্তু সরকারি নির্দেশিকা একেবারে জারি করে দেওয়া হয়েছে প্রকাশ্যে। এখন থেকে আর ওই জবাই সিস্টেম চলবে না, আপনি কসাইখানায় গিয়ে সেটা করতে পারেন, আর সেটা করা হবে নির্দিষ্ট যারা সেখানে কসাইখানার দায়িত্বে থাকবেন সেই কর্মীরা করবেন, আপনারা নিজেরা করবেন না, এমনটাই কিন্তু উঠে আসছে। আর বাজারে রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রকাশ্যে যেভাবে জবাই করা হতো সেটা আর এখন করা যাবে না। বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে এসেছে, এখন থেকে এই নিয়ম কিন্তু বন্ধ হচ্ছে। প্রকাশ্যে দিবালকে যখন এই ধরনের জবাই করা হতো তখন দাঁড়িয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবাবেগে কিন্তু সেটা আঘাত দেওয়া হয়ে যায়, কারণ একজন রয়েছেন যারা কার্যত সেটাকে ভগবান হিসেবে মানছেন, আর অপরজন সেটাকে যখন প্রকাশ্যে তাদের সামনে মারছেন তখন দাঁড়িয়ে সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া ছাড়া আর কিছু বলে কিন্তু মনে হবে না। আর এই সমস্ত আইন যদি অমান্য করা হয় তবেও কিন্তু 6 মাসের একটা কারাদণ্ড আর 1000 টাকা জরিমানা এই শাস্তি ধার্য করা হয়েছে। আর এই গবাদি পশুদের হত্যা যদি করা হয়, মানে কার্যত কোনো রকমের সার্টিফিকেট ছাড়া, সেই ফিটনেস সার্টিফিকেট নেই, কোনো রকমের রুলস রেগুলেশন মানা না হয়, তবে সেটাকে কগনিজেবল অফেন্স হিসেবে ধরা হবে। এবং গবাদি পশুদের পাচার রুখতে কার্যত বর্ডারের যে এরিয়াগুলো রয়েছে সেখানকার জওয়ান থেকে কার্যত পুলিশদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের চক্র দেখলেই শক্ত হাতে সেটাকে দমন করার নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে। এবং অবৈধ, আপনারা দেখতে পাবেন এখন অবৈধ কিছু কসাইখানা তৈরি হবে যেখানে দাঁড়িয়ে এই ধরনের জবাই করার চেষ্টা চলবে। তো সেইগুলোকে আগে ভাগেই রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে জানিয়ে ফেলেছেন যে এইগুলোকে যেন কড়া হাতে দমন করা হয়। আর আপনারা জানলে অবাক হবেন, এই আইন অতীতেও ছিল, কার্যত 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 সেটা কিন্তু অতীতে ছিল, কিন্তু এই আইনকে দৃঢ়ভাবে আজও পর্যন্ত কোনো পশ্চিমবঙ্গের সরকার সেই আইনটাকে পালন করতে পারেননি। তারা কার্যত সেই আইনকে ঢিলেঢালাভাবেই রেখেছিলেন। অর্থাৎ তৃণমূল সরকার থেকে বাম এবং সেই কংগ্রেস সকলেই সংখ্যালঘুদের স্বার্থ দেখেছিলেন। আসলে সংখ্যালঘুদের স্বার্থ নয়, কার্যত নিজেদের স্বার্থ, সেই সংখ্যালঘু ভোট ব্যাংক সেইটাতে যাতে আঘাত না পড়ে, সে কারণে আজও পর্যন্ত এই 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল স্লটার অ্যাক্ট, সেই কন্ট্রোল অ্যাক্ট যেটা রয়েছে সেটাকে পালন করা হয়নি সঠিকভাবে। প্রকাশ্য দিবালকে, সেটা বাজারে হোক কিংবা মাঠে ঘাটে হোক কিংবা কোনো হিন্দু জনবসতিপূর্ণ এলাকায় হোক, এগুলো কিন্তু এই জবাই কিন্তু হয়েছে। আর সেটা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, চুপ থেকেছে সরকার। আজ সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকারে এসেছেন, তারা কিন্তু আর চুপ থাকছেন না, তারা কার্যত সরকারি নির্দেশিকা জারি করছেন। এই নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত নিশ্চিতভাবে লিখে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপাতত অসংখ্য ধন্যবাদ।